অধ্যায় ২.৫ ইস্পাতের সাজোয়া ড্রাগনের নিট। সুপারমার্কেটটি বর্গাকার আকৃতির ছিল এবং একটি খোলা জায়গা ছিল। সেই স্থানটি মূলত গ্রাহকদের তাদের গাড়ি ছেড়ে যাওয়ার জন্য এবং আরও গ্রাহকদের সুপারমার্কেটে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। গ্র্যান্ড নির্ভানা সময়ের আগে আশেপাশে ১০০ মিলিয়নেরও বেশি লোক বাস করত, এবং এটি সম্ভাব্য গ্রাহকদের অন্তর্ভুক্ত নয় যারা অন্যান্য এলাকা থেকে পরিদর্শন করেছেন। তবে বর্তমান সময়ে খোলা জায়গাটি অগণিত দানব দ্বারা পরিপূর্ণ ছিল। কিভাবে আমি স্টিলের সাজোয়া ড্রাগনের নিডে ঢুকে ড্রাগনের ডিম চুরি করতে পারি? আমার কি প্রথম বা দ্বিতীয় তলার জানালা দিয়ে যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি যেতে হবে? লু ফেং এখনও মাঝামাঝি নিচের ঘনবসতিপূর্ণ দানব দলটিকে দেখেছিল। এই সমস্ত দানবদের সাথে তাদের মধ্যে বেশ কয়েকজন আমাকে ছুটে আসতে দেখবে, এবং তারপর এটি শেষ হবে। আমাকে প্রথমে নিচে যেতে হবে। এইভাবে মধ্য বাতাসে থাকা আধ্যাত্মিক শক্তির কিছুটা ব্যবহার করে লু ফেং সুপারমার্কেটের কেন্দ্রের উপরে উড়ে গেল। সুপারমার্কেটের বিশাল এলাকা দখল করে নিয়েছে। একইভাবে ছাদের এলাকাটি যেমন আশ্চর্যজনক ছিল এবং এটি সম্পূর্ণ খালি ছিল, দৃষ্টিতে একটি একক দানব নেই। এটি আশ্চর্যজনক নয়, যেহেতু এমনকি দানবরাও তাদের স্তর প্রযোগ করে। দলপতি, সেনাপতি, সৈনিক। সুপারমার্কেট দানবদের নিডের মূল হিসেবে কাজ করে। এখানে বসবাসরত দানবরাও দানব বাহিনীতে সর্বোচ্চ অবস্থানে রয়েছে, হয় কমান্ডার লেভেল বা হোর্ড লিডার লেভেল। এই দানবরা আবহাওয়ার সাথে মোকাবিলা করতে পছন্দ করে না, তাই তাদের বেশিরভাগই তৃতীয়, চতুর্থ বা পঞ্চম তলায় থাকত। ইস্পাত সাজোয়া ড্রাগনের জন্য এটির প্রথম এবং দ্বিতীয় তলা ছিল। ১০০ মিটার দূরে সুপারমার্কেটের ঠিক পাশে একটি বাণিজ্যিক ভবনে দুটি নিম্ন স্তরের দল নেতা ফ্লেম স্কেল ট্রিপল হ্যালবার্ড বয়ার্স বাস করত। শুধুমাত্র অগণিত নিয়মিত দানব খোলা জায়গায় থাকার কারণে বৃষ্টি এবং বাতাসের সাথে মোকাবিলা করতে হয়। এবং হোর্ড লিডার দানব হোক বা কমান্ডার দানব, তারা স্বাভাবিকভাবেই সেই নিয়মিত দানবদের মূল অঞ্চলে প্রবেশ করতে দেবে না, যে কারণে ছাদে একটিও দানব ছিল না। হুশ! সরাসরি আকাশ থেকে নেমে লু ফেং ছাদের মাঝামাঝি এলাকায় উড়ে গেল। খোলা জায়গায় দানবরা লু ফেং থেকে বেশ দূরে ছিল, তাই তারা তাকে আবিষ্কার করতে পারেনি। আমি কিভাবে প্রথম এবং দ্বিতীয় তলায় প্রবেশ করব? লু ফেং ছাদে নুয়ে পড়ল। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলা সম্ভবত সবই দানবদের অভিজাতদের দ্বারা ভরা। সুপারমার্কেটের খোলা জায়গাটিও অগণিত দানব দিয়ে ভরা। আমি কিভাবে প্রবেশ করতে হবে? লু ফেং প্রণয়ন করা সমস্ত পরিকল্পনা তার মনে প্রত্যাখ্যান করা হয়েছিল। স্পষ্টতই ইস্পাত সাজোয়া ড্রাগনের বাসাটি একটি ইস্পাতের প্রাচীরের মতো ছিল, এতে প্রবেশ করা অত্যন্ত কঠিন। রম্বল, ২ ওয়ারগড় এবং ৩ সৈন্যদল নেতা দানবের মধ্যে যুদ্ধ দেখে মনে হল আকাশ কাঁপছে এবং মাটি ভেঙে যাচ্ছে। দানবদের অগণিত হাহাকার দ্রুত একটি গর্জন এবং একটি বিল্ডিং পড়ে যাওয়ার শব্দের পরে অনুসরণ করে। এবং লু ফেং তখনও স্তব্ধ হয়ে গিয়েছিল, যেমন সে নিজেকে ভাবছিল। এটাই লু ফেংয়ের চোখ ছলছল করে উঠল। সুপারমার্কেটের মাটি থেকে ৫ তলা উপরে, কিন্তু আন্ডারগ্রাউন্ড পার্কিং লট সহ মোট ৬ তলা আছে। এই ধরনের সুপারমার্কেটের সবগুলোতেই লিফট থাকে এবং তাদের মধ্যে দুটি থাকা উচিত। তাদের মধ্যে একটি গ্রাহকদের জন্য খোলা হয়, অন্যটি সুপারমার্কেটের পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এই লিফট খুব সরাসরি উত্তরণ। যতক্ষণ না আমি এই লিফট প্যাসেজটি খুঁজে পাব, ততক্ষণ আমি এক নিঃশ্বাসে সরাসরি প্রথম এবং দ্বিতীয় তলায় পড়ে যেতে পারি। অবশ্যই লিফট কূপটি ইতিমধ্যে দানব দ্বারা ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু যেহেতু লিফট কূপটি খুবই ছোট এবং দানবরা এই সুপারমার্কেটের অবকাঠামো ধ্বংস করতে চায় না, তাই সুপারমার্কেটের পাশের ছোট্ট লিফটের কূপটির বেঁচে থাকার বিশাল সম্ভাবনা থাকা উচিত। তদুপরি সুপারমার্কেটে দুটি লিফট কূপ রয়েছে, একটি গ্রাহক লিফট এবং অন্যটি মালবাহী লিফটের জন্য। লিফট ভালো। লু ফেং ভবনের পাশের ছাদে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানের পদ্ধতিটি বেশ সহজ ছিল।
লু ফেং তার আধ্যাত্মিক শক্তিকে ছাদের সিঁড়ি দিয়ে প্রসারিত করেছিলেন এবং নিচের অবকাঠামোর মাধ্যমে অনুসন্ধান করেছিলেন। অবশ্যই শুধুমাত্র আত্মা পাঠ করা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। লু ফেং অত্যন্ত সতর্ক ছিলেন কারণ তিনি কার্যত ছাদ জুড়ে হামাগুড়ি দিয়েছিলেন নিচের বিশাল পরিমাণ দানবদের দ্বারা ধরা পড়ার ভয়ে। এটি খুঁজে পেয়েছি, লু ফেং খুশির মুখ খুলে বলল, হ্যাঁ, প্রসারিত করুন, নিচের দিকে প্রসারিত করুন। চতুর্থ তলা, তৃতীয় তলা। লু ফেং তার আধ্যাত্মিক শক্তিকে নিচের দিকে প্রসারিত করতে থাকেন যখন তিনি লিফটের পরিকাঠামো ভালোভাবে তদন্ত করেন। পুরো কূপটি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি, যেহেতু দানবরা দৃশ্যত এই সুপারমার্কেটটিকে বেশ ভালোভাবে রক্ষা করেছিল। এই তো তাদের বাড়ি। চি! দুটি কালো ছুরি ছুটতে লাগল এবং হালকাভাবে ছাদে একটি বৃত্ত আঁকল। এই ৯তম সিরিজের ছুরি নিক্ষেপটি হীরার চেয়েও কঠিন ছিল, তাই যেন এটি টফু দিয়ে কাটছিল, এটি দ্রুত ছাদের একটি বৃত্তাকার গর্ত কেটে ফেলে। সেই পাথরের বৃত্ত লু ফেংয়ের আধ্যাত্মিক শক্তি দ্বারা প্রভাবিত ঘোরাফেরা শুরু করে এবং তারপর মৃদুভাবে পাশের দিকে অবতরণ করে, কোনো শব্দ করে না। লু ফেং তার মাথা নিচু করে নিচের দিকে তাকালেন। এই লিফটটি ভালো। হ্যাঁ, মনে হচ্ছে এটি তৃতীয় তলার লিফটের দরজায় কিছুটা বাঁকানো। তবে সামগ্রিকভাবে এটি খুব বেশি পরিবর্তন হয়নি। লু ফেং একটা হাসি দিল। ষড়ভুজ ঢালটি তার পাশে ঘোরাঘুরি করতে শুরু করে এবং লু ফেং এর উপর পা বাড়ায়, নিচে যাও। ষড়ভুজ ঢালটি ধীরে ধীরে নিচে নেমে এসেছে, কোনো শব্দই করছে না। পঞ্চম তলা, চতুর্থ তলা, তৃতীয় তলা। স্টিলের তার এবং স্টিলের লিফটের দরজা সবই দেখা যেত, কিন্তু ধুলোয় ঢাকা পড়ে আছে। শেষ ব্যক্তিটি সেগুলি ব্যবহার করার পর অনেক দিন হয়ে গেছে। এখানেই প্রথম তলা। লু ফেং একটি লিফটের দরজার সামনে ঘোরাফেরা করে। লিফটের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং হৃদস্পন্দনের সাথে দুটি নিক্ষেপকারী ছুরি অবিলম্বে বন্ধ লিফটের দরজার ফাঁকে আটকে যায়। তারা তখন হালকাভাবে উভয় দিকে ঠেলে দিল। চি চি! সম্ভবত কারণ লিফটের দরজাটি খুব বেশি দিন খোলা হয়নি, কিন্তু এটি আসলে এমন একটি সময় একটি শব্দ করেছে, লু ফেংকে ভয় দেখায়। আমি সুপারমার্কেটের ভিতরে আছি এবং প্রথম এবং দ্বিতীয় তলায় কোনো দানব নেই। যদি শব্দটি অত্যন্ত শান্ত হয়, তাহলে বাইরের দানব দল এটি শুনতে সক্ষম হবে না। লু ফেং একটি গভীর শ্বাস নিল এবং অত্যন্ত ধীরে ধীরে লিফটের দরজা খুলল। যেহেতু তিনি ধীরে ধীরে এটি খুললেন, দরজার শব্দটিও খুব ছোট ছিল। যখন লিফটের দরজা অর্ধেক খোলা ছিল, তার আধ্যাত্মিক শক্তির জন্য ধন্যবাদ, লু ফেং সহজেই লিফটের দরজার কাঠামো সম্পর্কে তার উপলব্ধি ব্যবহার করে ইস্পাত বাঁকিয়ে লিফটের দরজা আটকে ফেলেন। সম্পন্ন। লু ফেং তার নিঃশ্বাস ধরে রাখতে থাকে। সামান্যতম বিশ্রাম নেওয়ার সাহস না করে তিনি হালকাভাবে এগিয়ে গিয়ে মাটিতে পা রাখলেন। তার ঘোরাফেরা করা ঢালটি তখনই তার পাশে পড়ে যায় এবং তার আধ্যাত্মিক শক্তি দিয়ে তার পিঠের দুটি বাকল স্বাভাবিকভাবেই ঢালটিকে জায়গায় সিল করে দেয়। এই জায়গায় খুব খারাপ গন্ধ। প্রথম তলার চারপাশে একটি ঘন, বাজে গন্ধ বের হয়েছিল। এই গন্ধে কিছুটা শ্বাস নেওয়ার পর লু ফেংয়ের শরীরে অস্বস্তি হতে থাকে। সেই স্টিলের সাজোয়া ড্রাগনের ড্রাগন ডিম কোথায়? লু ফেং সাবধানে এগিয়ে গিয়েছিলেন। তার আধ্যাত্মিক শক্তি তার শরীর, ঢাল এবং যুদ্ধের গিয়ারে ব্যবহার করে তার শরীরকে গিলে ফেলার মতো হালকা হয়ে গিয়েছিল। তার প্রতিটি পদক্ষেপ হালকা এবং কোনো শব্দ ছিল না। হু হুম। লু ফেং মাথা তুলে উপরে তাকাল। প্রথম এবং দ্বিতীয় তলার মধ্যবর্তী সিলিংটি মূলত সম্পূর্ণ ভেঙে গেছে। শুধু পাশের সুপারমার্কেটের কাঠামো ভাঙা হয়নি। সব ভাঙা, পুরনো স্টল ও পচা খাবার পাশে ঠেলে দেওয়া হয়েছে। কখনো কখনো লু ফেংয়ের রাস্তা অবরুদ্ধ হয়, তাই তাকে তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে হালকাভাবে একটি পথ তৈরি করতে হয়। ইস্পাত সাজোয়া ড্রাগন সম্ভবত সুপারমার্কেটের কেন্দ্রে বাস করবে, কারণ এটি সবচেয়ে প্রশস্ত এলাকা। লু ফেং সরাসরি কেন্দ্রের দিকে চলে গেল। ধীরে ধীরে লু ফেং একটি ডিম্বাকৃতির বল দেখতে শুরু করে। ড্রাগনের ডিম?
লু ফেং তার শ্বাস ধরে রেখে ধীরে ধীরে এগিয়ে গেল। দানবটি সুপারমার্কেটের বাইরে থেকে চিৎকার করে ভিতরে নিয়ে যায়, যার ফলে লু ফেং আরও বেশি সতর্কতা অবলম্বন করে। তার প্রতিটি পদক্ষেপ ছিল আলোর মতো হালকা। এই জায়গাটি আরও বেশি গন্ধ পাচ্ছে। লু ফেং ডিম্বাকৃতির বলের কাছে যতই কাছে আসল, গন্ধ ততই স্পষ্ট হয়ে উঠল। আমার ধারণায় স্টিলের সাজোয়া ড্রাগনটি সাধারণত সেখানে থাকে, এবং এই গন্ধটি স্টিলের সাজোয়া ড্রাগনের দেহের কারণে হয়। দ্রুত লু ফেং ড্রাগনের ডিম থেকে প্রায় 100 মিটার দূরত্বে পৌঁছেছিলেন এবং ইতিমধ্যেই ড্রাগনের ডিমটি স্পষ্টভাবে দেখতে সক্ষম হয়েছিলেন। এটি ছিল একটি ড্রাগনের ডিম যা প্রায় 1 মিটার লম্বা ছিল। ডিমের খোসাটি নীল ছিল এবং তাতে কিছু হালকা রেখা ছিল। স্টিলের সাজোয়া ড্রাগনের ড্রাগন ডিম। লু ফেংয়ের চোখ জ্বলে উঠল। তিনি ইতিমধ্যে ডিমের দূরত্ব উপলব্ধি করেছিলেন। কিন্তু কে জানে স্টিলের সাজোয়া ড্রাগনের ডিমের চারপাশে কী ধরনের ফাঁদ রাখতে পারে যাতে অন্যদের চুরি করা থেকে বিরত থাকতে পারে। যাই হোক, যেহেতু ড্রাগনের ডিম জীবিত, আমার আধ্যাত্মিক শক্তি সম্ভবত এটিকে সরাতে পারে না। একটি চিন্তার সাথে লু ফেংয়ের 6টি নিক্ষেপকারী ছুরি উড়ে গেল এবং ড্রাগনের ডিমের নিচের মাটিতে একটি ডিম্বাকৃতির আকৃতি খুলে দিল এবং পুরো ডিমটিকে হালকাভাবে টেনে নিয়ে গেল, যেমন একটি লোহার আংটি ড্রাগনের ডিমটিকে টেনে নিয়ে যাচ্ছে। শুধু ক্ষেত্রে ছুরির ভোঁতা দিক ড্রাগনের ডিম বহন করে। ড্রাগনের ডিম, আসো। লু ফেং ইতিমধ্যেই তার ব্যাগ খুলল এবং একবারে এক স্তর ব্যাগ খুলতে শুরু করল। ব্যাগের অর্ধেকটা খুললেন। পুরো ব্যাগটি একজন ব্যক্তির মতো বড় একটি বস্তু সংরক্ষণ করতে পারে। স্টিলের সাজোয়া ড্রাগনের ড্রাগন ডিমটি ধীরে ধীরে উড়ে গেল। অধ্যায় 2.6 ইস্পাত সাজোয়া ড্রাগনের ধন। সুপারমার্কেটের প্রশস্ত প্রথম তলায় নোংরা গন্ধ বেরোয়। ইস্পাত সাজোয়া ড্রাগনের সবুজ, ডিম্বাকৃতির ড্রাগন ডিমটি বর্তমানে 6টি নিক্ষেপকারী ছুরি দ্বারা বেষ্টিত ছিল এবং ব্যাগে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে 6টি নিক্ষেপকারী ছুরি দ্রুত লু ফেংয়ের উড়ুর পকেটে ফিরে আসে। লু ফেং তার ব্যাগ আটসাট করে ফেলেন এবং সঙ্গে সঙ্গেই ড্রাগনের ডিমটিকে ব্যাগের ভেতরের অংশে সুরক্ষিত করেন। আমি 1 টন উপার্জন করেছি, এখন আমাকে যেতে হবে। লু ফেং তার বুলিং ব্যাগটি বহন করে চলে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ঠিক যখন সে ঘুরে দাঁড়াল, ওটা কি? তার চোখের কোণ থেকে লু ফেং তার থেকে খুব বেশি দূরে নয় এমন কিছু জিনিস মাটিতে রাখা লক্ষ্য করলেন। যেহেতু এখানেই ইস্পাত সাজোয়া ড্রাগন ঘুমায়, এটি সম্ভবত তার কাছে বিভ্রান্তিকর জিনিসগুলিকে দূরে সরিয়ে দেবে। রেফ্রিজারেটর এবং ভাঙা জিনিসপত্রের মতো জিনিসগুলি ইতিমধ্যে বহু বছর আগে পাশের দিকে ভেসে গেছে। মাঠ ফাঁকা ছিল, কিন্তু খালি মাটিতে ডিম থেকে খুব বেশি দূরে কিছু জিনিস রাখা হয়েছিল। কেউ অনুমান করতে পারে যে স্টিলের সাজোয়া ড্রাগন সম্ভবত প্রতিদিন এই জিনিসগুলি দেখত। কেন ইস্পাত সাজোয়া ড্রাগন এই জিনিসগুলিকে তার দৃষ্টিক্ষেত্রে রাখবে? লু ফেং এর হৃৎপিণ্ড দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার সাথে সাথে একটি স্পন্দন এড়িয়ে গেল। সে যতই এগিয়ে গেল, লু ফেং এর হৃৎপিণ্ড দ্রুত এবং দ্রুত স্পন্দিত হতে লাগল। এটা হতে পারে। এটা কি আসলেই হতে পারে? লু ফেং যখন পণ্যের সামনে প্রায় 3 মিটার এলো, সে এতটাই উত্তেজিত হয়ে গেল যে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। তিনি তার মুঠি শক্ত করে আঁকড়ে ধরে রাখতে পারলেন না। এটা সত্যিই। এখন আমি সত্যিই অনেক উপার্জন করেছি। 1 টন। লু ফেংয়ের সামনে যা ছিল তা ছিল একটি সম্পূর্ণ বর্মের সেট, মিশ্রিত যুদ্ধের বুট, একটি ইউনিফর্ম ইত্যাদি। একই সময়ে বর্মের খাপে একটি চাদরযুক্ত ধারালো ফলকও ছিল। বর্মটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছিল তা ছিল খাঁটি কালো। এই সম্পূর্ণ অন্ধকারের কারণে একজনের অজান্তেই তাদের শ্বাস আটকে যায়। এবং সেই চাদরযুক্ত ব্লেডের বিষয়টি লু ফেংয়ের ভূতের ফলকের চেয়ে অনেক বেশি জটিল ছিল। কোনো সন্দেহ নেই যে এটি একটি ওয়ারগোডের বর্ম এবং অস্ত্র। লু ফেং অত্যন্ত উত্তেজিত ছিল। এক নজরে বলা দরকার যে এই ইউনিফর্মটি খুব বিশেষ। সেই ব্লেড, কে জানে এটা আমার তুলনায় কত গুণ বেশি শক্তিশালী। এবং এটি একটি মানুষের বর্ম সেট,
এবং তবুও ইস্পাত সাজোয়া ড্রাগন এটি সংগ্রহ করেছে। সম্ভবত এই আইটেমগুলির মালিককে হত্যা করা এমন একটি জিনিস যা ইস্পাত সাজোয়া ড্রাগন গর্ব করে। লু ফ্যাং সহজেই পরিস্থিতিটি বের করতে সক্ষম হয়েছিলেন, যেহেতু দলনেতাদের বুদ্ধিমত্তার স্তর মানুষের সাথে তুলনীয়। এবং কখনো কখনো ওয়ারগডরা দানব দলের নেতাদের পরাজিত করতে পারে না। তবে মানুষের ওয়ারগডের পালানোর ক্ষমতা অত্যন্ত বেশি। চীনের সমগ্র দেশে একটি ওয়ারগডের পতন একটি অত্যন্ত বিরল দৃশ্য। প্রত্যেকবার নিজ নিজ দেশ থেকে একটি ওয়ারগড পরে সমগ্র দেশ একটি স্মৃতিসৌধ ধারণ করে, যা সরাসরি সম্প্রচার করা হয়। একজন ওয়ারগডকে হত্যা করা একজন সৈন্য নেতার পক্ষে কতটা কঠিন হবে তা কল্পনা করা যায়। সুতরাং একটি ওয়ারগডের পুরানো গিয়ারটিও প্রান্তরে একটি অত্যন্ত বিরল দৃশ্য। যদি এই গিয়ারটি ইস্পাত সাজোয়া ড্রাগনকে এত গর্বিত করতে পারে, এই ইউনিফর্ম সেটটি সংগ্রহ করার জন্য যথেষ্ট গর্বিত, তাহলে এই মানব ওয়ারগডটি অবশ্যই অত্যন্ত শক্তিশালী হতে হবে। এবং এই ইউনিফর্ম সেটটি একটি উচ্চ স্তরের সৈন্যদল নেতার সাথে যুদ্ধের মধ্য দিয়ে গেছে, এবং তবুও এটা সবে ক্ষতিগ্রস্ত হয়। এই ইউনিফর্মের গুণমান অবশ্যই চমৎকার হতে হবে, অন্তত একটি নয়েম সিরিজ। লু ফেং দ্রুত এক্সট্রাপোলেটেড বাজার দর অনুযায়ী একটি সম্পূর্ণ সিরিজের যুদ্ধের ইউনিফর্মের পুরো মূল্য 1-2 বিলিয়ন চীনা ডলার। তাই লিমিট হোমের অর্ধেক দাম হবে 6 বিলিয়ন চীনা ডলার। একটি সেকেন্ড হ্যান্ড যুদ্ধের ইউনিফর্ম সম্ভবত 6 বিলিয়নে বিক্রি করতে পারে না। যাই হোক, এটি এখনও 2 থেকে 3 বিলিয়নে বিক্রি করা সম্ভব। এবং এটি নয়েম সিরিজের ইউনিফর্মের দাম ব্যবহার করছে। যদি এই যুদ্ধের ইউনিফর্ম র্যাঙ্ক এসএস হয়, লু ফেং অনুভব করতে পারল তার রক্ত ফুটছে। 1ম সিরিজ থেকে নয়েম সিরিজ যথাক্রমে গ্রেডে বিভক্ত: এইচ গ্রেড, জি গ্রেড, সি গ্রেড, বি গ্রেড, এ গ্রেড এবং এস গ্রেড। এই 9টি গ্রেড একটি নয়েম সিরিজের অস্ত্র এবং ইউনিফর্ম একটি এস গ্রেড অস্ত্র এবং ইউনিফর্ম হবে। আর এস গ্রেডের উপরে এসএস গ্রেড। একটি এসএস গ্রেড যুদ্ধের ইউনিফর্ম অনেক এসএস সম্রাট স্তরের দানবদের আক্রমণের বিরুদ্ধে রক্ষা করতে পারে। হোর্ড নেতাদের জন্য তারা অবশ্যই একটি এসএস গ্রেড যুদ্ধের ইউনিফর্ম ধ্বংস করতে সক্ষম নয়। যদি এটি এসএস গ্রেড হয়, যা 9তম সিরিজের চেয়েও বেশি মূল্যবান হয়, তাহলে এটি একটি জ্যোতির্বিদ্যাগত মূল্য হবে। লু ফেং অত্যন্ত উত্তেজিত ছিল। 9ম সিরিজ এস গ্রেড যুদ্ধ ইউনিফর্ম সেট সম্পূর্ণ মূল্য 1-2 বিলিয়ন। এবং একটি এসএস গ্রেড যুদ্ধ ইউনিফর্ম সেট, এটি সম্পূর্ণ মূল্য একটি আশ্চর্যজনক 1-2 বিলিয়ন। নিশ্চিতভাবে এমন একটি দাম নয় যা একজন গড় ব্যক্তি বা শক্তি কিনতে পারে। জেনে রাখুন, এই যুদ্ধের ইউনিফর্মটি অনেক সম্রাট স্তরের দানবদের কামড় এবং আক্রমণ থেকে রক্ষা করতে পারে। সম্রাট স্তরের দানব এবং একটি দলনেতা দানবের মধ্যে স্তরের পার্থক্য অত্যন্ত মর্মান্তিক। একটি সম্রাট স্তরের দানব একদল দলনেতা দানবের সাথে মেঝে ঝাড়ু দিতে পারে। নিরঙ্কুশ আধিপত্য। হং এবং থান্ডার গডের মতো ওয়ার গড স্তরকে অতিক্রম করে এমন অস্তিত্বের জন্য তারা অন্যান্য ওয়ার গড স্তরের মানুষকেও ধ্বংস করতে পারে। স্বাভাবিকভাবে কিছু এসএস গ্রেড গিয়ারের দাম এস গ্রেডের চেয়ে অনেক বেশি হবে। একটি এসএস গ্রেড ইউনিফর্ম সেটের সম্পূর্ণ মূল্য 1-2 বিলিয়ন, তাই এমনকি এটির অর্ধেক দাম 6 বিলিয়ন হবে। যদি এটি একটি এসএস গ্রেড ইউনিফর্ম সেট, তবে যদিও এটি সেকেন্ড হ্যান্ড এবং 6 বিলিয়নে বিক্রি করা যায় না, তবুও এটি 20 থেকে 30 বিলিয়নে বিক্রি করা সম্ভব। লু ফেং অত্যন্ত উত্তেজিত ছিলেন। সম্ভবত এই সময়ে আমার উপার্জন আমার ভাইকে জীবনের অমিত কেনার জন্য যথেষ্ট অর্থ উপার্জন করতে সক্ষম হবে। অবশ্যই এই যুদ্ধের ইউনিফর্ম সেটটি আসলে এসএস গ্রেড কিনা এমনকি লু ফেংও জানে না। তবে এটি নিশ্চিতভাবে কমপক্ষে একটি 9ম সিরিজ এস গ্রেড, তাই এটি এসএস গ্রেডও হতে পারে। যদিও এইসব বলা হয়েছে, বাস্তবে লু ফেং এই যুদ্ধের ইউনিফর্ম সেট এবং ব্লেডের কাছে যাওয়ার সময় এই সমস্ত চিন্তা তার মনের মধ্যে দিয়ে গেল।
দেরি না করে সাথে সাথে তার ব্যাগ খুলে ফেলল। যদি এটি এসএস গ্রেড হয় তবে এটি ড্রাগনের ডিমের চেয়ে অনেক বেশি মূল্যবান হবে। লু ফেং দ্রুততার সাথে তার আধ্যাত্মিক শক্তিকে নিয়ন্ত্রণ করে এবং তার ব্যাগে যুদ্ধের ইউনিফর্ম, মিশ্রিত বুট, আর্মগার্ড, ব্লেড ইত্যাদি স্থানান্তরিত করে। বিশাল সুপারমার্কেটের সামনে কমান্ডার দানবরা চত্বরে টহল দিচ্ছিল। প্রধান ফটকের সামনে কয়েক ডজন কমান্ডার। মাঝে মাঝে তারা সুপারমার্কেটের দিকে তাকাতে তাদের মাথা ফিরিয়ে দিত। বিশাল প্রধান দরজা দিয়ে কমান্ডার দানবদের দৃষ্টিশক্তির সাথে তারা ডিম্বাকৃতির ড্রাগনের ডিমের আকৃতিটি খুব কমই দেখতে পাচ্ছিল। ড্রাগনের ডিম রক্ষা করুন। এই কাজটি তাদের নেতা, ইস্পাত সাজোয়া ড্রাগন, এই কমান্ডার দানব স্কোয়াডের উপর অর্পণ করেছে। এই কারণেই এই দানব স্কোয়াড দুটি মানব ওয়ারগোডের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে অনুসরণ করেনি। রক্তপিপাসু ট্যাঙ্কের উচ্চ পর্যায়ের সেনাপতি সেখানে শুয়েছিলেন। তার বিশাল দেহটি ছিল একটি পাহাড়ের মতো এবং এটি এলোমেলোভাবে এবং ধীরে ধীরে তার মাথাটিকে সুপারমার্কেটের অভ্যন্তরের দিকে ঘুরিয়ে নিয়েছিল। সে নিজেও জানে না যে এটি এই ক্রিয়াটি কতবার পুনরাবৃত্তি করেছে এবং অতীতে ড্রাগনের ডিমের অস্পষ্ট চিত্র সহজেই দেখা যেত। কিন্তু এবার বুম! রক্তপিপাসু ট্যাঙ্কটি হিংস্রভাবে উঠে দাঁড়াল, তার বিশাল চোখগুলো এমনভাবে খুলে গেল যেন তারা তাদের সকেট বের করতে চলেছে। এটি তখনই একটি উদ্বিগ্ন গর্জন ছেড়ে দেয়। হাও! কান ছিদ্রকারী ক্রুদ্ধ গর্জন অবিলম্বে চারপাশে বেজে উঠল। সুপারমার্কেটের প্রধান ফটকের সামনে অন্য কমান্ডার স্তরের দানবরা তখন তাদের মাথা ঘুরিয়ে সুপারমার্কেটে ড্রাগনের ডিমের অবস্থানের দিকে তাকাল এবং ক্রুদ্ধ গর্জন করে একে একে। একই সময়ে কমান্ডার লেভেলের সমস্ত দানব, যারা বাইরে টহল দিচ্ছে, সুপারমার্কেটের দরজার সামনে, এমনকি যারা সুপারমার্কেটের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলায় বিশ্রাম নিচ্ছে, তারা সবাই গর্জে উঠল যখন তারা একসাথে প্রথম তলার দিকে ছুটে গেল। ছাদ ও দেয়ালে বড় বড় গর্ত ভেঙে গেছে। কিছুক্ষণের জন্য পুরো ৫ তলার সুপারমার্কেটটি গজগজ করছিল, যেন এটি পড়ে যেতে চলেছে। অনেক দূরে স্টিলের সাজোয়া ড্রাগন এবং দুটি শিখা স্কেলযুক্ত ট্রিপল হ্যালবার্ড বোয়ের এখনও দুটি মানব ওয়ারগড, ওয়াং টং এবং লি কানের বিরুদ্ধে লড়াই করছিল। এই সময়ে স্টিলের সাজোয়া ড্রাগনের মাথার আঁশগুলি বিভক্ত হয়ে গিয়েছিল এবং এর একটি চোখ অন্ধ হয়ে গিয়েছিল। ওয়াং টংয়ের গায়ে রক্তের কিছু চিহ্ন ছিল, কিন্তু সে ইস্পাতের সাজোয়া ড্রাগনের চেয়ে অনেক ভালো অবস্থায় ছিল। হাও! সুপারমার্কেটের দিক থেকে একটা গর্জন ভেসে আসছে। ইস্পাত সাজোয়া ড্রাগনের একমাত্র চোখটি তাৎক্ষণিকভাবে লাল লাল হয়ে যায়। গর্জন, কান ছিদ্রকারী চিৎকার সাথে সাথে আকাশ বিদীর্ণ করে দিল। শব্দটি একটি দৃশ্যমান শোকওয়েভ তৈরি করেছিল যা পাগলের সাথে এলাকাটি ঘিরে ফেলেছিল। আশেপাশের কংক্রিটের মেঝে তাৎক্ষণিকভাবে ছিন্নভিন্ন হয়ে যায় এবং এমনকি ইস্পাতের বিমগুলিও ভেঙে যায়, যার ফলে প্রচুর পরিমাণে ধুলো উঠে যায়। এই ক্রুদ্ধ আর্তনাদ কার্যত পুরো ০০৩ শহর জুড়ে বেজে উঠল। ভালো না, ওয়াং টংয়ের চেহারা নাটকীয়ভাবে বদলে গেল। ক্রুদ্ধ, ক্ষিপ্ত এই ইস্পাত সাজোয়া ড্রাগন। গর্জন, ইস্পাত সাজোয়া ড্রাগনের গর্জন কর্কশ হতে শুরু করে। এই গর্জন থেকে কেউ অনুভব করতে পারে ক্রোধের শিখা যা ৩টি প্রধান মহাসাগরে ভিজে গেলেও কমবে না। ইস্পাত সাজোয়া ড্রাগনের গতি তাৎক্ষণিকভাবে এমন স্তরে ত্বরান্বিত হয়েছে যা আগে কখনো দেখা যায়নি। এমনকি এটির শরীর এটি পরিচালনা করতে পারে কিনা তা নিয়ে চিন্তাও করেনি এবং কেবল ফ্যামিলি মার্ট সুপারমার্কেটের দিকে রওনা দিয়েছে। ভয়ঙ্কর সনিক বুমের ফলে মাটি, ভবন ইত্যাদি ফেটে যায়, চারিদিকে নুড়ি ছুটতে থাকে। লু ফেং যখন দ্রুত যুদ্ধের ইউনিফর্ম সেট এবং অন্যান্য জিনিসগুলি তার ব্যাগে রাখছিলেন, তখন সুপারমার্কেটের বাইরে থেকে একটি ক্ষুব্ধ চিৎকার বয়ে গেল। সেই গর্জনের পরেই সমস্ত কমান্ডার স্তরের দানবদের গর্জন ছিল, যার ফলে লু ফেং লাফিয়ে উঠল। কি হচ্ছে? লু ফেং দ্বিধান্বিত। সে মোটামুটি নিশ্চিত যে সে কোনো শব্দ করেনি। উপরের ছাদ এবং পূর্ব, পশ্চিম, দক্ষিণ এবং উত্তর দিকের দেয়ালগুলো সব খুলে ফেটে যায়, যার ফলে বিশাল গর্ত দেখা দেয়।
আর এই ছিদ্র থেকে ক্ষিপ্ত কমান্ডার স্তরের দানবরা চার্জ করতে এসেছিল। ড্রাগনের ডিম রক্ষা করা ছিল তাদের নেতা, ইস্পাত সাজোয়া ড্রাগনের কাছ থেকে তাদের হাতের সবচেয়ে বড় কাজ। ড্রাগনের ডিমও ইস্পাতের সাজোয়া ড্রাগনের প্রাণ। যাই হোক না কেন এবং যাই হোক না কেন তাদের বলি দিতে হবে, ড্রাগনের ডিম রক্ষা করতে হবে। আমাকে পাওয়া গেছে। দৌড়াও। লু ফেং ড্রাগনের ডিম চুরি করে কোনো আবেগ অনুভব করেননি। মানুষ আর দানব, এই দুইয়ের যুদ্ধ। দানবরা মানবতাকে নিশ্চিহ্ন করতে চায়, যখন মানবতা পৃথিবীর মুখ থেকে দানবদের মুছে ফেলতে চায়। দানবদের দুঃখিত এবং ক্রুদ্ধ করা একটি ভালো জিনিস। লু ফেং তাৎক্ষণিকভাবে তার সর্বোচ্চ গতিতে ত্বরান্বিত হয়ে লিফটের দিকে এগিয়ে গেল। সুপারমার্কেটে চার্জ করা বিশাল কমান্ডার স্তরের দানবগুলি অবিলম্বে তাড়া করেছিল। যেহেতু লিফটের দরজাটি লু ফেং দ্বারা দীর্ঘক্ষণ জ্যাম করা হয়েছিল, তাই তিনি তাৎক্ষণিকভাবে লিফটের কূপে প্রবেশ করতে সক্ষম হন। পালানো। লু ফেং তৎক্ষণাৎ বাতাসে উড়ে গেল। লু ফেং কেবল অনুভব করেছিল যে পুরো সুপারমার্কেটটি ভেঙে পড়তে চলেছে। একটি সা শব্দের পরে লিফটের কূপটি সরাসরি উড়িয়ে দেওয়া হয়েছিল। বেশ কিছু কমান্ডার স্তরের দানব সুপারমার্কেটের ভিতর এবং বাইরে থেকে লিফটটি ধ্বংস করেছে। ঠিক একই সময়ে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলায় থাকা দানবগুলি অবিলম্বে ছুটে আসে। ভালো না। লু ফেং তৎক্ষণাৎ দেয়ালে পা রাখলেন এবং বজ্রপাতের মতো লিফটের উপরে উঠে বাইরের আকাশের দিকে ছুটে গেলেন। যতক্ষণ সে আকাশ পেতে পারে ততক্ষণ সে পালাতে পারে। কিন্তু লু ফেং যখন আউট হলেন, তিনি দেখলেন অনেক সংখ্যক কমান্ডার স্তরের দানব তার দিকে ছুটে আসছে। নিয়মিত সৈনিক স্তরের দানবদের সমন্বয়ে গঠিত দানব দলটি খুব বেশি কাজ করেনি, শুধুমাত্র কমান্ডার লেভেলের দানবরা সব ধরনের জায়গা থেকে ছুটে এসেছে। দানব স্কোয়াডের সবচেয়ে দুর্বল দানব হল একজন মাঝারি স্তরের কমান্ডার, এবং আরও নিম্ন স্তরের কমান্ডাররা দানবদের দলে ছড়িয়ে পড়েছিল, কারণ তারা সাধারণত তাদের নিজস্ব দানবদের দলকে নেতৃত্ব দিত। এবং এই মুহূর্তে এমনকি ওই সব কমান্ডারও তার পিছু ছুটতে থাকে। তারা সবাই লাফ দিয়েছিল এবং তাদের প্রত্যেকেই 10 মিটার উঁচুতে লাফ দিতে সক্ষম ছিল। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলায় দানবদের জন্য তারা লু ফেংয়ের পুরো উপরের প্রবেশদ্বারকে অবরুদ্ধ করে ছাদ পর্যন্ত চার্জ করেছিল। উপরে, নিচে, চারদিক ঘেরা। ইস্পাত সাজোয়া ড্রাগনের জন্য, যার গতি শব্দের গতিকে অনেক আগেই ছাড়িয়ে গেছে, এটি গর্জনের চেয়ে দ্রুত চার্জ হচ্ছিল। একটি অস্পষ্ট ছায়ার সাথে যা তার পথের সকলের জন্য বর্জ্য রেখেছিল, এটি ধোঁয়ায় ভরা জায়গায় চার্জিত হয়েছিল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রাগান্বিত, লাল চোখের ইস্পাত সাজোয়া ড্রাগন ফ্যামিলি মার্ট সুপারমার্কেটে পৌঁছে যাবে। অধ্যায় 2.7 টেকনিক পারফেক্ট লেভেল। শত শত কমান্ডার স্তরের দানবের গর্জন আকাশে ভেসে উঠল। এই মুহূর্তে 100-রও বেশি কমান্ডার স্তরের দানব সরাসরি লু ফেংয়ের উপরে ছিল এবং মাটিতে আরও অপেক্ষা করছিল। যাই হোক, এই শত শত কমান্ডার স্তরের দানবের মধ্যে মাত্র 6 জন মাঝারি স্তরের কমান্ডার এবং মাত্র 3 জন উচ্চ স্তরের কমান্ডার রয়েছে। বাকিরা সবাই নিম্ন স্তরের কমান্ডার। কিন্তু এত আশ্চর্যজনক পরিমাণ দিয়ে এমনকি একজন শিক্ষানবিদ স্তরের ওয়ারগোডও পালাতে পারে না। শিট! লু ফেং তার দাঁত চেপে তার দৃষ্টি তীক্ষ্ণ করল। তার শরীর মধ্য বাতাসে ছিল, কিন্তু একটি অদ্ভুত মোড় নিয়ে সে কমান্ডার স্তরের দানব থেকে আক্রমণ এড়াল। ডজ, ডজ, ডজ। তার ঢালো খাপ, ব্লেড, যুদ্ধের বুট এবং আর্ম গার্ডে ব্যবহৃত তার আধ্যাত্মিক শক্তির সাহায্যে তিনি তার শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন পরিমাণে বল প্রয়োগ করতে সক্ষম হয়েছিলেন, যার ফলে তার শরীর মধ্য বাতাসে একটি অদ্ভুত প্যাটার্নে ডজ করতে পারে। উল্লেখ্য যে এই দানবগুলো সবই বিশাল, তাই লু ফেংয়ের শরীর তুলনামূলকভাবে বেশ ছোট। এই কারণে সাধারণ পরিস্থিতিতে সর্বোচ্চ মাত্র 2 থেকে 3টি দানব একই সময়ে লু ফেংকে আক্রমণ করতে পারে। ডজ। ফাঁকি দিতে থাকুন।
দানবদের মধ্যে কেউই মধ্যবায়ুতে দিক পরিবর্তন করতে পারে না, তাই তারা অসন্তুষ্ট গর্জন করার সাথে সাথে অসহায়ভাবে নিচে পড়ে যেতে পারে। লু ফেংয়ের জন্য তিনি প্রজাপতির মতো ছিলেন। তার ক্ষুদ্র ফিগার মাঝ আকাশে দ্রুত এবং অনিয়মিতভাবে দিক পরিবর্তন করে, যার ফলে দানবদের সমস্ত আক্রমণ শুধু বাতাসে আঘাত করে। প্রায় মাত্র 1 বা 2 সেকেন্ড এবং বাতাসে দানবগুলি নাটকীয়ভাবে হ্রাস পাবে। এরপরে আমি পালাতে সক্ষম হব। লু ফেং মূলত পালানোর জন্য তার সমস্ত শক্তি ব্যবহার করছিলেন এবং তিনি মাটি স্পর্শ করার সাহস পাননি। চিৎকার, চিৎকার, চিৎকার! ঠিক যখন বাতাসে কমান্ডার স্তরের দানবরা মাটিতে ছুঁয়েছিল, তারা কার্যত অবিলম্বে সংগঠিত হয়েছিল যখন উচ্চ স্তরের কমান্ডার স্তরের শিংওয়ালা সুজোর একটি গভীর চিৎকার করে। প্রায় 6-0টি দানব একসাথে লাফ দিয়ে বাতাসে একটি 2টি স্তর এনকেসমেন্ট তৈরি করে। কমান্ডার স্তরের দানবগুলি বেশ বুদ্ধিমান এবং উচ্চ স্তরের কমান্ডারদের বুদ্ধি প্রায় মানুষের সাথে তুলনীয়। যেহেতু তারা আগে ব্যর্থ হয়েছিল, দানবরা অবিলম্বে তাদের যুদ্ধ পরিকল্পনা পরিবর্তন করেছিল। তারা নিজেদেরকে সংগঠিত করে এবং একসাথে লাফিয়ে লু ফেংকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ করার জন্য একটি ঢালু তৈরি করে। রম্বল, আরেক দল কমান্ডার লেভেলের দানব ঝাঁপিয়ে পড়ে। এনকেসমেন্টে যোগ হয়েছে আরেকটি স্তর, 3 স্তর, 4 স্তর, 5 স্তর। প্রায় 2 শতাধিক কমান্ডার স্তরের দানব লাফিয়ে এসে 5 স্তরের ঢাকনা তৈরি করে সোজা লু ফেংয়ের দিকে চলে যায়। এই দানবরা কি একটু বেশি স্মার্ট নয়? তারা তাৎক্ষণিকভাবে একটি উপায় খুঁজে পেয়েছে। লু ফেং দানবদের দ্বারা গঠিত এনকেসমেন্ট এর দিকে তাকাল, যা তাকে মোটেও জায়গা দেয়নি এবং নার্ভাস বোধ করা ছাড়া সাহায্য করতে পারেনি। এর সাথে যোগ করে দানবরা লু ফেংকে চিন্তা করার জন্য মোটেও সময় দেয়নি এবং সাথে সাথে তার সামনে এসে পৌঁছেছে। লাইনে সবকিছু রাখতে হবে। লু ফেং তার দাঁত চেপে ডজ করার ভান করল। স্বাভাবিকভাবেই বিপুল পরিমাণ দানব দ্বারা গঠিত এনকেসমেন্ট হিমায়িত হয়ে যায় এবং লু ফেং অবশেষে মাঝারি স্তরের কমান্ডার স্তরের রক্তপিপাসু ট্যাঙ্কগুলির একটির কাছাকাছি পৌঁছে যায়। হাউল জ্বলন্ত লাল স্কেল সহ রক্তপিপাসু ট্যাঙ্কটি গর্জন করে এবং ব্যাপকভাবে মুখ খুলেছিল কারণ এটির চোখ লাল লাল হয়ে গিয়েছিল। এর মুখের দাঁতগুলো করাতের চেইনের মতো ছিল, যা সহজেই ইস্পাতকে ছিঁড়ে ফেলতে পারে। 4টি শক্তিশালী খুর যা এটির বিশাল দেহকে সমর্থন করতে সক্ষম হয়েছিল, তাও নিষ্ঠুরভাবে লু ফেংয়ের দিকে ছুটে এসেছিল। লু ফেংয়ের সামনে একটি কালো আলো জ্বলে উঠল। পুচি! কালো আলো সঙ্গে সঙ্গে রক্তপিপাসু ট্যাঙ্কের বিশাল মুখে গুলি করে। একটি বুমের সাথে রক্তপিপাসু ট্যাঙ্কের শক্ত খুলিটি ছিদ্র করা হয়েছিল এবং এটির সেরিব্রোস্পাইনাল ফ্লুইড উড়ে গিয়েছিল। ভয়ঙ্কর কালো আলো তখন একটি বাঁকা আলো আঁকে যখন এটি লু ফেংয়ের দিকে ফিরে গেল। আগে রাগান্বিত মাঝারি স্তরের কমান্ডার স্তরের রক্তপিপাসু ট্যাঙ্কের চোখ মুহূর্তেই ঝাপসা হয়ে গেল। তার শরীরের সংকোচনের সাথে লু ফেং রক্তপিপাসু ট্যাঙ্কের পেটের ঠিক নিচে ছিল। এখনই উপরের দিকে চার্জ করুন। লু ফেং রক্তপিপাসু ট্যাঙ্কের পেটের নিচে সংকুচিত হয়েছিল। রক্তপিপাসু ট্যাঙ্কের বিশাল ট্রাকের মতো শরীরের সাথে লু ফেং এর নিচে লুকানো সহজ ছিল। হুশ! লু ফেং রক্তপিপাসু ট্যাঙ্কের মৃতদেহকে ধাক্কা দিয়ে সরাসরি উপরের দিকে চার্জ করে। রক্তপিপাসু ট্যাঙ্কের মৃতদেহ ঢাল হিসেবে কাজ করেছিল। কমান্ডার লেভেলের দানবরা যখন তাদের কমরেডকে উপরে উঠতে দেখল, তখন তারা ইতস্তত করল। এই ছোট্ট মুহূর্তের মধ্যে লু ফেং ইতিমধ্যেই তার উপরে থাকা বিশাল মৃতদেহ নিয়ে অন্য দানবদের তাড়িয়ে দিয়েছে। চিৎকার, চিৎকার, চিৎকার! পিছনের কমান্ডার দানবরা দেরি করেনি এবং রক্তপিপাসু ট্যাঙ্কের মৃতদেহের উপর উন্মত্তভাবে আক্রমণ শুরু করে। পদধৃত, রামিং, দংশন! হুশ, হুশ, হুশ! মাটিতে আরও কমান্ডার স্তরের দানব সেই অভিশপ্ত মানবটিকে দেখেছিল এবং আসলে লাফ দেওয়ার জন্য দৈত্যের মৃতদেহের উপর পা রেখেছিল। একের পর এক লাফালাফি করতে থাকে তারা।
এই কমান্ডার স্তরের দানবগুলি সাধারণত প্রায় 1-0 মিটার উচ্চতায় এবং কখনো কখনো এমনকি 2-0 মিটার উচ্চতায় লাফ দিতে পারে। এবং তারা অত্যন্ত দ্রুত লাফ দিতে পারে। রম্বল, লু ফেং তার উপর দৈত্যের মৃতদেহের উপর থেকে আসা শক্তিশালী আক্রমণের ঢেউ অনুভব করতে পারে। বিশাল দৈত্যের মৃতদেহের জন্য ধন্যবাদ, লু ফেং আবরণের 9টি স্তর অতিক্রম করতে সক্ষম হয়েছিল। যাই হোক, আক্রমণের ধাক্কা এখনও লু ফেংয়ের শরীরে একটি ক্ষতিকর ধাক্কা খেয়েছে। তার অঙ্গপ্রত্যঙ্গ হতবাক এবং একটি ফ্লু শব্দের সাথে সে তার মুখ থেকে এক ফোঁটা রক্ত আটকাতে পারেনি। হুশ, হুশ, হুশ। ভালো না, লু ফেং, যার মুখ তখনও রক্তাক্ত ছিল, দেখো সমন্বিত দানব একে একে তার দিকে ছুটে আসছে। একটি ঝাঁপ নিচে পড়ে এবং তারপর আবার নিচে লাফ দিয়ে। এই আক্রমণ কখনো শেষ হবে না। আমিও পালাতে পারব না। লু ফেংয়ের চেহারা নাটকীয়ভাবে বদলে গেল। রম্বল এবং ইস্পাতের সাজোয়া ড্রাগনের ক্ষতবিক্ষত চোখ, যেটি বর্তমানে শব্দের বেগে উড়ে যাচ্ছিল, তা দেখে মনে হচ্ছিল এটি রক্তের অশ্রু ঝরতে চলেছে। এই ধরনের চরম গতির অধীনে যখনই পা মাটিতে স্পর্শ করে তখন মেঝে বিভক্ত হয়ে যায়। এটির আশ্চর্যজনক গতির অধীনে এটির বর্তমান অবস্থান এবং শহরের মধ্যে বাকি 800 মিটার কভার করতে 2 সেকেন্ডেরও প্রয়োজন হবে না। দৈত্যের আক্রমণের ঢেউ লু ফেংকে হতাশায় ফেলে দেয়। সেই স্টিলের সাজোয়া ড্রাগনটি 1 মাইল দূরেও নয়, তাই এটি খুব দ্রুত গতিতে শীঘ্রই পৌঁছাতে চলেছে, এই চিন্তাটি তাৎক্ষণিকভাবে লু ফেংয়ের মনে ছড়িয়ে পড়ে। শীঘ্রই সেই উচ্চ স্তরের সৈন্যদল নেতা, ইস্পাত সাজোয়া ড্রাগন, আসতে চলেছে। যখন এটি ঘটবে, তার সত্যিই পালানোর কোনো সুযোগ থাকবে না। ইস্পাত সাজোয়া ড্রাগনের গতির সাথে সে এর কোনো আঘাতকে এড়াতে সক্ষম হবে না। আমাকে সব কিছু দিতে হবে। আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আশার ছিটে ফোঁটাও আছে। যদি আমি আমার সম্পূর্ণ এবং পরম সবকিছু না দিই, তাহলে আমি যে মারা যাব তাতে কোনো সন্দেহ নেই। 1 সেকেন্ডের মধ্যেই লু ফেং তার সিদ্ধান্ত জানালেন। দাঁত চেপে, লু ফেংয়ের হাতে তার ভূতের ব্লেড ছিল এবং তার পিঠে তার ঢাল ছিল যখন তিনি বাতাসে একটি অনিয়মিত নড়াচড়া করেছিলেন, যার ফলে তিনি সরাসরি মাঝ আকাশে একটি কমান্ডার স্তরের শিংওয়ালা শুয়োরের সাথে ধাক্কা খেয়েছিলেন। লু ফেং নিষ্ঠুরভাবে শিংওয়ালা শুয়োরের মেরুদণ্ডে আঘাত করে এটিকে মাটির দিকে উড়ে ফেরত পাঠায় এবং এমনকি এই প্রক্রিয়ায় একটি নিয়মিত সৈনিক স্তরের দানবকে হত্যা করে। লু ফেং হিংস্রভাবে ব্যাক আপ উঠতে এই শক্তি ব্যবহার করে। চার্জ, চার্জ, চার্জ! হাউল, 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 হাউল! কমান্ডার লেভেলের দানবরা রক্তাক্ত চোখ নিয়ে লু ফেংয়ের দিকে উড়ে গেল, কিন্তু লু ফেংয়ের আধ্যাত্মিক শক্তি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এবং 5 মিটারের পরিধি জুড়েছে। উপরের বাম দিকে 5 মিটার একটি মাঝারি স্তরের কমান্ডার স্তরের সিংহযুক্ত সুযোগ এসেছিল এবং 3 মিটার উপরের ডান দিকে একটি নিম্ন স্তরের কমান্ডার স্তরের রক্তপিপাসু ট্যাঙ্ক এসেছিল। 2 দানব ওপর থেকে উড়ে নিচে নেমে এল। লু ফেং মন, যিনি মৃত্যুর দ্বারপ্রান্তে ছিলেন, অভূতপূর্ব গতিতে কাজ করতে পেরেছিলেন এবং তাৎক্ষণিকভাবে তার সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। পিউ! লু ফেং শিংওয়ালা সুযোগ ব্যবহার করে নিজেকে উজ্জীবিত করতে এইভাবে তার নিজের গতি বাড়িয়েছে। পেং! মাঝ আকাশে 3টি দানব একে অপরের সাথে ধাক্কা খায়। মাত্র 1 সেকেন্ডে লু ফেং একটি মরীচিকায় পরিণত হয়েছিল এবং 2-1টি কমান্ডার স্তরের দানবকে অতিক্রম করার সাথে সাথে ক্রমাগত উপরের দিকে চার্জ করা হয়েছিল। সে সেগুলিকে উৎসাহ লাভের জন্য ব্যবহার করুক, তাদের হত্যা করুক বা এমনকি তাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হোক না কেন। যাই হোক না কেন, সে তার গতি বাড়ানোর জন্য সম্ভাব্য সমস্ত উপায় ব্যবহার করেছে। আকাশ ছোঁয়ার জন্য তাকে তার অস্ত্রাগারে যে কোনো পদ্ধতি ব্যবহার করতে হবে। পু, পু, পুচি! লু ফেং অবশেষে বাতাসে লাফানো দানবদের হাত থেকে বাঁচলেন। একবার সে আউট হয়ে গেলে লু ফেং পরপর 3টি মুখর তাজা রক্তথুতু দেয়।
তার 5 সিরিজের যুদ্ধের ইউনিফর্ম নষ্ট হয়ে গেছে এবং তার বুক থেকে তাজা রক্ত বের হচ্ছে। আমি বেঁচে গেছি। লু ফেং, যার মুখ ইতিমধ্যে ফ্যাকাশে ছিল, অত্যন্ত উত্তেজিত ছিল। চারপাশের ধোঁয়ার দিকে তাকিয়ে সে আরও উত্তেজিত হয়ে উঠল। একটা ছোট ভুল করলেও সে মারা যেত। এবং তবুও সে বিশ্বাস করতে পারছিল না যে তার উন্মত্ত সংগ্রাম তাকে পালাতে সক্ষম করেছে। মনে হচ্ছে একজন মানুষের সীমা জোর করে বের করে দেওয়া যেতে পারে। লু ফেং হাসতে পারলেন না। সেই সংক্ষিপ্ত মুহূর্তে আমি আসলে এলাকার 8 কমান্ডার স্তরের দানবের অবস্থান বিবেচনা করতে পেরেছিলাম এবং তাদের মধ্যে 2-1 জনের কাছে গিয়েছিলাম পালাতে। এটা কি? যে কৌশলটি রুয়েই ক্লাসের উপরে পারফেক্ট লেভেল, যা পারিপার্শ্বিক অবস্থাকে বিবেচনায় নিতে সক্ষম। লু ফেং জানতেন যে কৌশলের শ্রেণীবিভাগ হল বেসিক লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, পারফেক্ট লেভেল, কনসেপশন লেভেল। ইন্টারমিডিয়েট লেভেল আক্রমণকে ফাঁকি দিতে সর্বনিম্ন পরিমাণ নড়াচড়া ব্যবহার করে এবং সেজন্য যতটা সম্ভব দক্ষতার সাথে আন্দোলন ব্যবহার করে। নিখুঁত স্তর পরিবেশকে নিয়ন্ত্রণে নেয়। এটি জীবন, শিলা, কাঠামোর মতো যে কোনো কিছু ব্যবহার করে, আশেপাশে ইত্যাদি সঠিকভাবে ফাঁকি দিতে। এই নিখুঁত স্তরের কৌশল পুরনো ওয়ার গড লিকান এই স্তরে, এবং শ্যাডো ব্লেড ওয়াং টং আরও উচ্চতর স্তরে পৌঁছেছে, কনসেপশন স্তর। এখনও আমার এবং সেই বিশাল ওয়ার গড ব্রুটের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। প্রথমত, সে শুধু একজন যোদ্ধা, তাই তার আশেপাশের পরিস্থিতি অনুসন্ধান করতে সাহায্য করার জন্য তার কোনো আধ্যাত্মিক শক্তি নেই। আমার জন্য কি ঘটছে তা দেখার জন্য আমি ক্রমাগত আমার আধ্যাত্মিক শক্তি চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এরপরে জীবন মৃত্যুর সীমানায় ছিল আমার মন, তা দ্রুত গণনা করতে সক্ষম হয়েছিল। একটি সত্যিকারের নিখুঁত স্তর, এমনকি মনের হিসাব প্রয়োজন হবে না। লু ফেংয়ের সামান্য মাথা ব্যথা দেওয়ার জন্য চরম গণনার মাত্র একটি ছোট সেকেন্ড যথেষ্ট ছিল। কিছুক্ষণের মধ্যে লু ফেং বাতাসে 600 মিটার উচ্চতায় ছুটে যান। কয়েকশো কমান্ডার স্তরের দানব এবং অগণিত পরিমাণ নিয়মিত সৈনিক স্তরের দানব হয় রাগ করে গর্জন করেছিল বা তাদের সমস্ত শক্তি দিয়ে লাফিয়েছিল। ইতিমধ্যে বাতাসে থাকা কয়েক ডজন দানব এমনকি নিজেদেরকে উৎসাহ দিতে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েছে। এখান থেকে যাও ভাবতেই একটা কালো আলো উড়ে গেল। পুচি! উচ্চ স্তরের কমান্ডার স্তরের দানব, যেগুলি মধ্য বাতাসে এড়াতে পারেনি, তাদের মাথা লু ফেং এর নিক্ষেপকারী ছুরি দ্বারা বিদ্ধ হয়ে মাটিতে পড়ে গিয়েছিল। হা! যাবার সময় ভাবতে ভাবতে লু ফেংয়ের পিঠের বাকলগুলো আলগা হয়ে গেল এবং ঢালটি লু ফেংয়ের পায়ের নিচ দিয়ে উড়ে গেল। হুশ! লু ফেং সরাসরি এবং দ্রুত উড়ে গেল। গর্জন, অবিলম্বে কান ভেদ করা চিৎকার, শব্দ তরঙ্গ লু ফেংয়ের কানের স্তরগুলোকে ঢেউ তুলেছিল। আমার কান পাগলের মতো ব্যথা করছে। লু ফেং তার কান ঢেকে রাখতে পারলেন না যখন তিনি পিছনে তাকালেন। যা দেখা গেল তার পুরো শরীর ঢেকে রাখা গভীর সবুজ আঁশ দিয়ে একটি বিশাল দেহ। এটি সরাসরি উড়ে যাওয়ার সাথে সাথে আকাশ জুড়ে একটি আলো আঁকার মতো ছিল। সেই ঠান্ডার মালিক, একটি চোখ যে ক্ষিপ্ত হয়ে হত্যার আভা দিয়েছিল, প্রকৃতপক্ষে ইস্পাত সাজোয়া ড্রাগন ছিল। উচ্চস্তরের দল নেতা স্টিল সাজোয়া ড্রাগন। এটি বাতাসে 800 মিটার উপরে। সেই জাম্পিং দূরত্বটি কি একটু বেশি এলোমেলো নয়? লু ফেং হতবাক হয়ে গেলেন, কারণ তিনি অবিলম্বে এবং দ্রুত বাতাসে ঘুরলেন এবং একটি সুন্দর বাঁকা চাপ বরাবর সরে গেলেন যখন তিনি ইস্পাত সাজোয়া এড়ানোর চেষ্টা করেছিলেন। ড্রাগন, আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান, অনুগ্রহ করে আমাদের জানান, যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি। অনগোয়িং।